আজকে যে ক্লাসটা আসলে শুরু করব আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি। তোমরা এইটা সাধারণ জ্ঞানের একটা টপিক। বিসিএস এ তো হচ্ছে আলাদা করে সিলেবাসই আছে, অন্যান্য জায়গায়ও প্রচুর আসে। আসার জায়গাটা হচ্ছে আমাদের কাছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক যাদের কাছে বোরিং লাগে, এটার মূল কারণ হলো আমরা বাংলাদেশ এবং আন্তর্জাতিকের যেই জিনিসটা দিয়ে পড়ালেখা শুরু করি ওই শুরুটা হচ্ছে বোরিং। যেমন বাংলাদেশ আমরা পড়া শুরু করলে কি করি, এই 1900 কি বলা যায়, 1900 বলতেছি, 1947 বা তারও আগ থেকে ইতিহাস পড়া শুরু করি, যে ইতিহাস আর শেষ হয় না। মানে একের পর এক ব্যক্তি ঘটনা আসতেই থাকে। এই জন্য এই পড়াটা এত লেংদি মনে হয়, এত বেশি মনে হয়, আর এত কঠিন মনে হয়, পেঁচানো মনে হয় এবং মনেও থাকে না। কিন্তু তোমরা যদি সিলেবাসের দিকে তাকাও, ওই জিনিসটা যদি বাদ দাও, যদি বাংলাদেশের কৃষিজ সম্পদ পড়ো, পড়া কিন্তু খুবই কম। কোন জাতের ধান, কোন জাতের পেঁয়াজ, আলু, অল্প কিছু পড়া। তোমরা যদি বাংলাদেশের এরকম কিছু বিশেষ করে শেষের দিকে টপিক দেখো ইতিহাসের অংশটা বাদ দিয়ে, তাহলে কিন্তু ছোট ছোট জায়গা থেকে খুব নিশ্চিতভাবে কোশ্চেন আসে। আন্তর্জাতিকের মধ্যে এই জিনিসটা হচ্ছে এরকম একটা, আন্তর্জাতিক পড়া শুরু করলেও আমরা একদম ইউরোপ, আমেরিকা, পুরা 7টা মহাদেশের ইতিহাস পড়তে পড়তে বিরক্ত হয়ে অনেকে পড়ালেখা বন্ধ করে দেয়। যেটা আমি পরে এসে বুঝলাম, এর আগের দিন তোমাদের ভূগোলের প্রণালী পড়ালাম, বিসিএস যারা দিবা সেখানে তো প্রণালী থেকে কোশ্চেন হয়, বিভিন্ন ইস্যুতে হয়। আর এই আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু পড়া কিন্তু এখানে খুব বেশি না, কিন্তু এখান থেকে নিশ্চিতভাবে কোশ্চেন হয়। কিন্তু তুমি ইউরোপ আমেরিকা সবকিছুর ইতিহাস পড়তে গেলে ইউরোপ আমেরিকা কি বলতেছি, বাংলাদেশের এই এই অঞ্চলের ইতিহাসই তো অনেক বড়। তাহলে আর পুরো বিশ্বের ইতিহাস তো আরো বিশাল। আচ্ছা, তো আমাদের মধ্যে যারা আন্তর্জাতিকের ক্লাস নিব আমরা খুব অল্প জিনিস পড়াবো, যেই জিনিসগুলো তোমরা পড়বা এর বাইরে যখন তোমরা বিভিন্ন প্র্যাকটিস করবা অল্প অল্প করে তোমার মাথার মধ্যে ইনপুট নিবা, পড়াটা সুন্দর মতো হয়ে যাবে। আজকের আমাদের ইস্যু হচ্ছে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি। মানে পরিবেশ এবং এই সম্পর্কিত কূটনীতি নিয়ে আমরা আলোচনা করব যে বিশ্বে আসলে কি চলে, পরিবেশগত ইস্যুটা কি আর কূটনীতিটা কি। দেখো, পরিবেশগত ইস্যুটা একদম ইউনিভার্সাল। মানে আমি যদি বাংলাদেশের মধ্যে বসে কোনো পরিবেশ দূষণ করি, সেটা কিন্তু বাংলাদেশের বাউন্ডারিতে সীমাবদ্ধ থাকবে না, সেটা তার পার্শ্ববর্তী দেশে যাবে বা তার পাশেও যেতে পারে। এই জন্য আমরা কি করছি সেটা নিয়ে কিন্তু বিশ্ব কনসার্ন। তুমি কি করছো, যেমন সবচেয়ে বেশি কার্বন মানে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে আমেরিকা এবং চায়না। তো ওরা কার্বন নিঃসরণ করে, তাতে কিন্তু আমাদের মানে সমস্যা হচ্ছে না, বিষয়টা তা না, আমরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, লবণাক্ত পানি ল্যান্ডে চলে আসতেছে এবং আমাদের ফসল ফলাইতে সমস্যা হচ্ছে। তাহলে এই পরিবেশগত ইস্যুটা ইউনিভার্সাল, সবারই কনসার্নের বিষয়। এই জন্য আমরা যেটা করব, দেখি এই পরিবেশগত ইস্যুতে আসলে কি কি আছে, আমি কিছুটা ধারণা দিব, তারপর তোমরা বই থেকে বিভিন্ন পড়াশোনা করবা, তোমাদের কাছে যেন সহজ মনে হয় আর কি। দেখো, পরিবেশগত বিপর্যয় যেটা বললাম, যে একটা বিপর্যয় তো কন্টিনিউয়াসলি হচ্ছে, সেটা হচ্ছে আমরা যে জ্বালানি তেল পোড়াচ্ছি তাতে যে পরিবেশ দূষণ হচ্ছে, সেই বিপর্যয় তো চলছেই। সেই বিপর্যয় তো চলছেই, এটা কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু কিছু বিপর্যয় ঘটে গেছে যেটা খুবই মারাত্মক, এবং ওইটা নিয়ে ভাবলাম একটু আলোচনা করি। একটা হচ্ছে চেরনোবিল বিপর্যয়। চেরনোবিল হচ্ছে ইউক্রেনের একটা শহর, সেখানে একটা বিদ্যুৎ কেন্দ্র ছিল। আমাদের যে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে না, ওইখানে এরকম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছিল। সেই বিদ্যুৎ কেন্দ্রটার একটা রিয়েক্টর ব্লাস্ট হয়। ব্লাস্ট হয়ে আশেপাশের সব মানুষকে সেখান থেকে সরানো তো হয়। বিপর্যয়টা ঘটে খুব অনেক আগে, মানে 1986 সালের দিকে, 1986 সালের 26 এপ্রিল। আজ পর্যন্ত সেই জায়গা হচ্ছে বসবাসের উপযুক্ত না, এবং আগামী আরো 1000 বছরের জন্য অনুপযুক্ত, ওইখানে আর যেতে পারবে না, এটা রেডিয়েশন এত খারাপ। মানে ইনস্ট্যান্ট তখন হচ্ছে মৃত্যু হয় হচ্ছে 31 জনের, এরপর অনেকে তো বিকলাঙ্গ হয়ই, সাথে ক্ষতি হয় $200 বিলিয়ন। চিন্তা করো, একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটা রিয়েক্টর নষ্ট হয়ে মোট ক্ষতি $200 বিলিয়ন। বাংলাদেশের রিজার্ভ হচ্ছে 20, 25, 30 বিলিয়ন ডলার, আর কোথায় $200 বিলিয়ন। বিপর্যয়টা ঘটে এভাবে, এই যে দেখতে হচ্ছে একটা নিউক্লিয়ার রিয়েক্টর, এটা হচ্ছে ব্লাস্ট হয়। ব্লাস্ট হয়ে
রেডিয়েশন ছড়াইতে থাকে, যেহেতু সেখানে মানে ইউরেনিয়াম আছে। সেই জায়গাটা এখন এরকম বিশাল স্টিলের প্রলেপ দেওয়া আছে, স্টিলের এরকম পাত দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, যেন হচ্ছে এখান থেকে রেডিয়েশনটা একটু কম বের হয় সেজন্য। তো আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা সবচেয়ে সেফ, কিন্তু এক্সিডেন্ট একটা হইলে আর কিছু করার নেই। তো সাবধানতা তো অবশ্যই অবলম্বন করা হয়। তারপরও দেখা যাক, যেহেতু আমাদের এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে আর প্রিভিয়াস একটা বিপর্যয় হয়ে গেছে, তাই এটা নিয়ে একটু কথা বললাম। আর একটা বিপর্যয় হয়েছিল ভারতে, ভোপাল বিপর্যয়। এটা নিয়ে ইন্ডিয়াতে একটা সিরিজ তৈরি হয়েছে, সেটা হচ্ছে রেলওয়ে ম্যান। একদম অ্যাকচুয়াল ফিলটা পাবা যদি তোমরা সেই সিরিজটা বা ইউটিউব থেকে এক্সপ্লেনেশনটা দেখো, আসলে ওই দিন ঘটছিল কি। এই 1984 সালে একটা কীটনাশক কারখানা থেকে, মানে তারা কি যেন একটা এক্সপেরিমেন্ট করতে গিয়েছিল, না যেন ক্লিনিং করতে গিয়েছিল, মানে 40 টন মিথাইল আইসোসায়ানেট হচ্ছে বাতাসে ছড়াই দেয়, যার জন্য প্রায় ওই সময় 22,000-এর মতো মৃত্যু হয়। এবং ঘটনাটা ঘটে মধ্যরাতে, চিন্তা করো। মানে একটা গ্রামের সব মানুষ ঘুমাচ্ছে, হঠাৎ করে তারা নিঃশ্বাস নিতে পারছে না, কাশি হচ্ছে, খুব সমস্যা। সবাই হসপিটালের দিকে যায়, ডাক্তাররা দেয় হচ্ছে অক্সিজেন, যে মনে হয় শ্বাস নিতে পারছে না, কোনো সমস্যা, অক্সিজেন দিই। কিন্তু সেই অক্সিজেন দেওয়ার কারণে আরো বেশি ক্ষতি হয়, মানে ওই মুহূর্তে ওইটা আর অক্সিজেনের সাথে রিয়েক্ট করে আরো বাজে অবস্থা। তো ভারতে এই ভোপাল বিপর্যয়টা হয়। এই দুইটা নিয়ে আমি তোমাদের এই জন্য বললাম, তোমরা সামনে যখন আন্তর্জাতিকের কোনো ইস্যু পাবা, এই যে এত ইনফরমেশন লিখছি পরীক্ষা, কিন্তু এগুলো আসবে না। পরীক্ষায় আসে কিরকম, এক জায়গায় একটা ঘটনা ঘটছে, পরীক্ষায় আসবে ভোপাল কোথায় অবস্থিত। এই তুমি যে এত কিছু পড়লা, ভারতের ভোপালে যে ঘটনাটা ঘটছে, বলবে ভোপাল কোথায় অবস্থিত। এই মুহূর্তে কেনিয়ায় একটা ঘটনা ঘটুক, সেইখানকার কোন জায়গায় ঘটছে, দেখা যায় ওরকম ফাঁকফোকর দিয়ে একটা কোশ্চেন হয়। তো এই জন্য এটা যেটা হয়, মুখস্থ করে আসলে সম্ভব না। তোমরা যেটা করবা, কোনো রিসেন্ট ঘটনা বা কোনো আলোচিত জিনিসকে একটু স্টাডি করার চেষ্টা করবা, মানে পত্রিকার যেভাবে কলাম থাকে ওইগুলা দিয়ে, তাহলে আর কি ভালো হয়, মুখস্থ করে কুলানো যায় না। এরকম ছিল পরিবেশগত বিপর্যয়। আর একটু আগে যে বললাম, এই চেরনোবিল বিপর্যয়, এই নিউক্লিয়ার রিয়েক্টর বা বিদ্যুৎ কেন্দ্র যত যাই বলো, মানে যে কোনো বিদ্যুৎ কেন্দ্রের কাজ হচ্ছে কি, তাপ উৎপন্ন করে সেটা দিয়ে পানি গরম করবে। খেয়াল করো, যেই বিদ্যুৎ কেন্দ্রই হোক, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরমাণু শক্তিকে মানে রিয়াকশন করিয়ে তাপ উৎপন্ন করে, সেই তাপ দিয়ে পানি গরম করে, পানি গরম করলে পানির যে বাষ্প হয়, সেই বাষ্প গিয়ে হচ্ছে টারবাইন ঘোরায়, টারবাইন ঘোরালে বিদ্যুৎ তৈরি হয়। এই ইউরেনিয়াম দিয়ে যেটা করা হচ্ছে, করা হবে আমাদের রূপপুরে, এর আগে কয়লা দিয়ে করা হতো, বা এখন গ্যাস দিয়ে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপন্ন হয়। কি করা হয়, পানি গরম করে, সেই পানি বাষ্প পরিণত হয়। তোমরা বাসায় পানি ফুটাইলে দেখবা যে পানি যে কমতে থাকে কি হয়, বাষ্প এগুলো যেতে থাকে, সেই বাষ্পটা এমন চাপ দেয়, সেই চাপে হচ্ছে টারবাইন ঘুরে, ঘুরলেই বিদ্যুৎ তৈরি হয়। সবকিছুর একটাই কাজ। আমাদের কাপ্তাইয়ে যে কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে যে জল বিদ্যুৎ তৈরি করা হচ্ছে, ওইটার ওই একই কাজ। পানি আসে, টারবাইন ঘোরায়, তো যেটা এখানে তাপ দিয়ে করা হয়। যাই হোক, এগুলা ছিল একটু জেনারেল নলেজ কেন্দ্রিক। আমরা এখন দেখি যে পরিবেশগত ইস্যুর মধ্যে এই যে বিপর্যয়ের জন্য মানুষ কি কি করে। পরিবেশ বিষয়ক বিভিন্ন সংস্থা, আমি অভাব তো নাই, আমি তার মধ্যে থেকে 10টা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি, যে পরিবেশ বিষয়ক সংস্থাগুলো কি কি আছে। গ্রিন পিস প্রথমত, এই 10টা নিয়ে আমরা আলোচনা করব। গ্রিন পিস এটা একটা আন্তর্জাতিক বেসরকারি পরিবেশ বিষয়ক সংস্থা। এই যে বেসরকারি কথাটা এই জন্য বললাম, সরকারি বলতে বোঝায় কোনো রাজনৈতিক দল বা দেশ তাদের ফান্ডিং দেয়, দিলে হয় কি, তখন সেই দেশের এজেন্ডাই তাকে বাস্তবায়ন করতে হয়। বেসরকারি হওয়ার একটু সুবিধা আছে, যে তার মতো করে স্বাধীনভাবে কাজ করতে পারে। কিন্তু তারপরও বাস্তবিক অর্থে আসলে কেউই ওরকম স্বাধীনভাবে কাজ করে না, সবাই পক্ষপাতিত্ব করে। আমাদের দেশে নিউজ চ্যানেল থেকে শুরু করে সবাই, চ্যানেল থেকে শুরু করে সবাই এই পক্ষপাতিত্বই করে। যাই হোক, ওইটা আমাদের আলোচনার বিষয় না। গ্রিন পিস তোমরা জানবা, এটা 1971 সালে তৈরি হয় কানাডার ভ্যাncouver। বানানটা একটু অন্যরকম আসছে, এটা দেখবা, মানে ইংলিশ তো, বাংলা করলে 19-20 হতে পারে। আচ্ছা, কিন্তু এইটার সদর দপ্তর হচ্ছে অ্যামস্টারডাম, নেদারল্যান্ডে। গ্রিন পিস নেদারল্যান্ডে, কারণ ওইখানে পরিবেশ বিষয়ক বিভিন্ন আমরা জানি যে, আচ্ছা এটা ওই বিষয়ে যাবো না। নেদারল্যান্ডে, এবং এই কানাডার পাশে যে হচ্ছে গ্রিনল্যান্ড আছে, সেখানে তার একটা আঞ্চলিক কার্যালয় আছে। তোমরা এখান থেকে এই টুকটাক এইটুক ইনফরমেশন মনে রাখবা,
আর গ্রিন পিস বলতে আসলে কি বোঝায়? গ্রিন মানে হচ্ছে সবুজ। সবুজ কি হয়? গাছের পাতা। তার মানে এই গ্রিন পিস যে, সে আসলে একটা এনজিও, বেসরকারি সংস্থা, যে হচ্ছে এই যে বিশ্বব্যাপী আর কি, কি বলা যায়, যে বন সংরক্ষণ, মহাসাগর সংরক্ষণ, এই কেন্দ্রিক সবুজ বিপ্লব ঘটানোর জন্য যেটা আসছে, সেটা হচ্ছে গ্রিন পিস মুভমেন্ট দিয়ে শুরু হয়। 1971 সালে যাত্রা শুরু, এখনো চলছে। এরপর আছে গ্রিন বেল্ট মুভমেন্ট। এটাও আন্তর্জাতিক বেসরকারি পরিবেশবাদী সংস্থা, যেটা হচ্ছে কেনিয়ায় অবস্থিত। কিন্তু আমি এই স্ক্রিনে যা দেখাচ্ছি তোমাদের এইটুক মনে রাখলেই হবে যে এর সদর দপ্তর হচ্ছে নাইরোবি, কেনিয়া। এটা গঠিত হয় 77 সালে। আর এটাকে প্রতিষ্ঠা করা হচ্ছে ওয়াঙ্গারি মাথায়। এটা হচ্ছে বানানটা হবে ওয়াঙ্গারি মাথায়, ওরকম এখানে ইংরেজির উচ্চারণ যেরকম। সে হচ্ছে প্রতিষ্ঠা করে এই গ্রিন বেল্ট মুভমেন্ট। এটা সাধারণত ওই যে 70-এর দশকে আর কি শুরু হয়। এর মূল কার্যক্রম হচ্ছে বৃক্ষরোপণ আর পরিবেশ সচেতনতা, এটা নিয়ে কাজ করে। এই দুইটার চাইতেও আমার পরবর্তী এইটা খুব গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন, এটা গুরুত্বপূর্ণ এই অর্থে, এটা গঠন করা হয় 1950 সালে। আমরা কিন্তু মানে আমাদের যে বর্তমান সভ্যতা, এটা কিন্তু ওই যে 1930, 40, 50 এই সাল থেকে ব্যাপকভাবে ডেভেলপ হওয়া শুরু করে। এর আগে কিন্তু কিছুই ছিল না। এই বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার উত্থান হয়, এবং খুব র্যাপিডলি হচ্ছে আমাদের সভ্যতা আগাইতে থাকে, অনেক কিছু আবিষ্কার, খুব দ্রুত দ্রুত আগাচ্ছে সবকিছু। তো এই প্রথম যাত্রা শুরু করে ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন। এই মেটিওরোলজি হচ্ছে আবহাওয়া নিয়ে কাজ করে। তো এইটা এই অর্থে গুরুত্বপূর্ণ, এই ডাব্লিউএমও এবং আমাদের এই 4 নম্বর যে ইউনেপ আছে, এই দুইজন মিলে যে উদ্যোগটা নেয় সেটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা এটা থেকে মনে রাখবা হচ্ছে সুইজারল্যান্ডে হচ্ছে এর অবস্থান, মানে সদর দপ্তর। সেখান থেকে তার পরিচালনা পায়। 50 সালে গঠিত, এবং 51 সালে জাতিসংঘের একটা বিশেষায়িত সংস্থার মর্যাদা সে পেয়ে যায়। আর পরবর্তীতে আছে ইউনিপ। এটা হচ্ছে ইউনাইটেড নেশনস ইনভায়রনমেন্টাল প্রোগ্রাম। এটা জাতিসংঘেরই একটা পরিবেশ বিষয়ক সংস্থা। এইটা গুরুত্বপূর্ণ আর এক কারণ, এটা গঠিত হয়েছে 5 জুন 1972 সাল, সদর দপ্তর নাইরোবি, কেনিয়া। এই যে এইটার যে গঠন 5 জুন, এই জন্য 5 জুনকে বলা হয় বিশ্ব পরিবেশ দিবস। এর যাত্রার মধ্য দিয়ে যেটা হয়েছে, এই জন্য এটাকে বলা হয় 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। পরীক্ষায় কিন্তু ইউনিট টিউনিট না আসলেও আসে যে পরিবেশ দিবস কবে, এই যে 5 জুন। কেন? এই যে ইউনিট গঠিত হয়েছে সেই জন্য। এই আগে যেটা বললাম, ডাব্লিউএমও এবং ইউনেপ, এরা দুইজন সম্মিলিতভাবে তৈরি করা হচ্ছে আইপিসিসি, যেটা গঠিত হয় 1988 সালে। এই দুইটা সংস্থা মিলে এর গঠন করে। যে এই আইপিসিসি 2007 সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়। এর সদর দপ্তর হচ্ছে জেনেভা। গঠিত হয় 1988 সালে। এর সাথে কনফিউজিং একটা আছে, সেটা হচ্ছে তোমরা দেখবা ইউএনএফসিসি, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এটা 1952 সালে যে রিও আর্থ সম্মেলন হয়, সেখানে এই 1992 সালে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, আর 94 সালে কি কার্যকর হয়। তো এই দুইটার মধ্যে কনফিউশন লাগানো যাবে না। দুইটার কাজ দুই রকম। একটা হচ্ছে ইউনেপ, যে বিশেষ করে চুক্তি টুক্তি এইসবের কিছু করে না। বিজ্ঞানীরা যে পরিবেশ নিয়ে বিভিন্ন থিওরি দেয় বা গবেষণা করে, সেই গবেষণালব্ধ ফলকে পর্যালোচনা করে। পর্যালোচনা করে কি করা উচিত না উচিত সেটা বলে। যেইটা বলার পর এই ইউএনএফসিসি হচ্ছে সেটার বিভিন্ন চুক্তি কার্যকর করে। দেখো, সে 1994 সালে কার্যকর হওয়ার পর আমাদের যে প্রতি বছর কপ হয়, কপ, কনফারেন্স অফ দ্য পার্টিস, সেই কপ আয়োজন করে কিন্তু এই ইউএনএফসিসি। সে 1995 সাল থেকে প্রতি বছর একটা একটা করে এটা করতেছে। আর এই দুইটার মধ্যে পার্থক্য একটু লিখে দিয়েছি আমরা, তোমরা এখান থেকে দেখবা যে আইপিসিসি হচ্ছে কেবল জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক যে তথ্য ও গবেষণা সেটা পর্যালোচনা করে, আর সেই তথ্যের আলোকে ইউএনএফসিসি হচ্ছে সেই নীতি চুক্তি কার্যকর করে। কিন্তু ওই যে কিয়োটো প্রোটোকল বা আরো কিছু চুক্তি আছে, যেটা আমরা শেষের দিকে পড়বো, ওই চুক্তিগুলো কিন্তু কার্যকর করার দায়িত্ব হচ্ছে এর, এটা না। তাহলে এই যে ডাব্লিউএমও এবং ইউনেপ মিলে আইপিসিসি গঠন করলো,
এবং তারপর ধাপে ধাপে যে আমাদের পপ হচ্ছে মূলত পরিবেশ নিয়ে যত আলোচনা, সেটা হচ্ছে এই পপ থেকেই আর কি পরবর্তীতে আগায় নিয়ে আসে। প্রতি বছর একটা করে হয়, পপ 1 থেকে শুরু করে এরকম 27, 28 এভাবে করে আগাচ্ছে, প্রতি বছর একটা করে হচ্ছে, যেটা যাত্রা শুরু হয় 1995 সালে। তো আমার এই স্লাইডে যে ইনফরমেশন গুলো আছে এগুলো তোমাদের একটু জানা থাকতে হবে। আর এইটা তোমরা রেকর্ড করছি, আশা করে দিয়ে দিব, তোমরা একটু নিজেরা নোট আকারে রাখবা, কারণ এইটা মানে সিলেবাসটা অনেক বড়, তোমার এত কিছু দরকার নেই। আমি যতটুকু লিখে দিয়েছি এতটুকু জানা থাকলেই তুমি আশা করি অ্যান্সার করতে পারবা। এরপর আছে ছোট কিছু জিনিস, এগুলো সম্পর্কে একটু নাম বা অল্প দুই একটা তথ্য জানলেই হয় এখান থেকে। প্রথমটা হচ্ছে ওয়াটার এইড। নাম দেখেই বুঝতে পারছো সে আর কি পানি নিয়ে কাজ করবে। যেটা 1981 সালে গঠিত হয়, সদর দপ্তর লন্ডনে আছে, এটা লন্ডন ভিত্তিক। বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিয়ে কাজ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আসলে বাংলাদেশি বলে বা বাঙালি বলে এই জিনিসটার মর্যাদাটা বুঝি না, কারণ আমরা বাসা থেকে বের হইলে বাসার সামনেও পানি, পিছনেও পানি, এবং আমরা মাটির একটু নিচে গেলেই সুন্দর পানি পেয়ে যাই। তোমরা যারা সাজেক ঘুরতে গিয়েছো, ইয়াতে, সিলেট বলতেছি, এই যে দক্ষিণের দিকে চট্টগ্রামে, চট্টগ্রাম বিভাগে সাজেক, সাজেক জিনিসটা হচ্ছে পাহাড়ের উপর। মানে অবাক করার বিষয় হচ্ছে সেখানে যে হোটেলগুলো আছে যেখানে মানুষ গিয়ে থাকে, পানি কিন্তু সেই 7-8 কিলোমিটার দূরে নিচ থেকে নিয়ে যাইতে হয়। আমরা যখন গিয়েছিলাম সেখানে আমাদের বলছে যে পানি একটু বুঝে শুনে খরচ করে, মানে গাড়িতে করে নিচ থেকে আনতে হয় টাঙ্কি ভরে ভরে। তো আমাদের এটা হচ্ছে, বাংলাদেশটা বেশিরভাগ জায়গায় সমতল, বিশ্ব কিন্তু এরকম সমতল না। সমতল খুব কম দেশই আছে। ইভেন ইন্ডিয়াও কিন্তু পাহাড় পর্বতে ভরা। মানে ওইখানকার অনেক জায়গা হচ্ছে পানির অভাবে দেখবা যে সিনেমার মধ্যেও বলে যে পানি নিয়ে প্রায় যুদ্ধ লেগে যায় তাদের মধ্যে, পানির এত সংকট। তো সেই বিশুদ্ধ পানি কিন্তু খুবই কম। আমাদের কিন্তু অনেক পানি আছে, আমরা বলা হয় যে 30-70 ভাগই পানি, বাকি 30 ভাগ হচ্ছে ল্যান্ড। যেই 70 ভাগ পানি সেটা তো খাওয়া যায় না, সমুদ্রের পানি তো আর খেতে পারি না। এবং বিশুদ্ধ পানির সোর্স খুবই কম, এই যে মাটির নিচের পানি। আর যে নদীর পানি তো ওরকম খাওয়ার উপযুক্ত থাকে না, তাকে পিউরিফাই করতে হয়। আর আমাদের এই যে স্যানিটেশন দিয়ে তো নদী মোটামুটি দূষণ হয়ে গেছে। বিশেষ করে শহরের পাশে যে নদী আছে, সকল বর্জ্যগুলো সেখানে গিয়ে পড়ে, এবং সেটা মোটামুটি পান করার মতো তো না। তো বিশুদ্ধ পানিটা খুবই ভাইটাল, বিশেষ করে অন্যান্য দেশে। লন্ডনে কিন্তু তুমি মনের মতো করে গাড়ি ধুইতে পারবে না পানি দিয়ে, তোমার খবর আছে। এই জন্য এইটা নিয়ে কাজ করে এইখানে। তো এটা লন্ডনে, এটা মনে রাখারই একটা উপায় যে লন্ডনে হচ্ছে কিন্তু পানির কিন্তু তীব্র সংকট, এত সহজে পানি পাওয়া যায় না। তো ওরা খুব কেয়ারফুলি সেটা খরচ করে, যেটা আমরা বাংলাদেশে একটু কম বুঝতে পারি। এরপর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াচ ইনস্টিটিউট। এটা আন্তর্জাতিক ওই পরিবেশ বিষয়ক একটা গবেষণা সংস্থা। দেখবা আমেরিকা হচ্ছে তার ওইখানে খুব বেশি জিনিসের সংস্থা রাখে নাই, কিন্তু কাজের দুইটা রেখে দিচ্ছে একদম। এই যে বিশ্ব ব্যাংক, আইএমএফ, টাকা পয়সা সব ওদের কাছে। আর এই ছোটখাটো জিনিসগুলো সব এই ইয়াতে গেছে, ইউরোপ আর হচ্ছে আফ্রিকার মধ্যে। এশিয়াতেও খুব কমই আছে। তো ওয়ার্ল্ড ওয়াচ ইনস্টিটিউট এটা হচ্ছে ওয়াশিংটন ডিসি ভিত্তিক একটা প্রতিষ্ঠান, 74 সালে গঠিত হয়। আর একটা আছে হচ্ছে জার্মান ওয়াচ। যে জার্মান ওয়াচ এটা হচ্ছে জার্মান ভিত্তিক, মনে রাখবা, নাম থেকেই বোঝা যায়, এবং এটা 1991 সালে গঠিত হয়। যারা তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছো তারা এই আইইউসিএন সম্পর্কে এর আগেও শুনে থাকবা, যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এর কাজ হলো এটা, আচ্ছা, এটা 48 সালে গঠিত হয়। দেখো তখন কিন্তু কেবল নতুন নতুন জাতিসংঘ গঠিত হয়, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় 45 সালের দিকে। তার পরবর্তীতে একটা সংস্থা, এর কাজ হচ্ছে বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা। নাম থেকে বোঝা যায়, ফুল ফর্মটা যদি দুই একবার রিডিং দাও মনে রাখতে পারবা, যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, পরিবেশ বিষয়ক একটা সংস্থা, যার উদ্দেশ্যটা মনে রাখতে হবে যে বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করে। তো আমি স্লাইডে যে পরিমাণ তথ্য দিয়েছি এগুলাই তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা। আর একটা আছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। যেহেতু পরিবেশ নিয়ে পড়াশোনা করছি, সবই পরিবেশ বিষয়ক সংস্থা, এটা গঠিত হয় 61 সালে, আর সদর দপ্তর হচ্ছে গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। এটার কাজ হচ্ছে প্রাকৃতিক, মানে প্রকৃতি সংরক্ষণ, বন্যপ্রাণী এবং তাদের আবাসস্থল রক্ষা করা, আর বৈশ্বিক উষ্ণতা হ্রাস, এই যে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা, এইসব নিয়েই কাজ করে, টেকসই উন্নয়ন নিশ্চিত করে। তো তোমরা এই স্লাইডের তথ্য জানলেই হবে।
এগুলা থেকে বেশিরভাগ সময় আসে হচ্ছে এই যে সদর দপ্তর কোথায় অবস্থিত আর উদ্দেশ্য কি। এই গঠিত হয় কত সালে সেটা আগে আসতো, কিন্তু তোমরা যদি প্রাইমারি এনটিএসসি বা আরো পরীক্ষাগুলো দাও সেখানে করে কি, ওই জব সলিউশন দেখে, মানে ও অত অ্যানালাইসিস করে কোশ্চেন করে না, জব সলিউশন দেখে ও তুলে দেয়। তোমরা অ্যানালাইটিক্যাল কোশ্চেন পাবা শুধুমাত্র বিসিএস এবং বাবা হচ্ছে প্রাইমারি। প্রাইমারির কোশ্চেন কিন্তু যথেষ্ট ভালো হয়, মানে ব্যালেন্সড হয়, যাতা কোশ্চেন আসে না। আমি এই দুইটা দিয়ে যা বুঝলাম। আর এনটিআরসি হচ্ছে প্রিলিটা তো অতটা ফ্যাক্ট না, প্রিলিতে কিছু যায় আসে না, মূলত রিটেনটা দিয়ে এই চাকরিটা হয়। তো ওই প্রিলিটা হচ্ছে পাস মার্কস আর কি, এই জন্য যায় আসে না যে ওই সার্টেন নাম্বার যারা পাবে তারাই পাস করবে। কিন্তু প্রাইমারি এবং বিসিএস তো হচ্ছে কাট মার্কস থাকে, তুমি 40 পাস মার্ক যদি 50 হয় 50 পেয়েও চান্স পেতে পারো, আবার 60 পেয়েও পাবা না এরকম। আর প্রাইমারির প্রিলিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেখানে 55 পাও না 60 পাও না 65 পাও, তার উপরে চাকরি ডিপেন্ড করে, কারণ তার তো রিটেন নাই, ওইটাই রিটেন ওইটাই প্রিলি। তুমি কত নাম্বার পাবা, ভাইভায় মাত্র নাম্বার 10, কাজে তোমাকে এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার তুলতে জানতে হবে। ওইটার জন্য আর কি একটু খুঁটিনাটি পড়তে হবে। তোমাদের কাজ হবে যে কোনো এক সেট বা একটা বই ফলো করে সেই বইটার এ টু জেড শেষ করতে থাকা। আর সেই বইটা যেন সহজ লাগে, সেই বইটা থেকে যেন রেগুলার পরীক্ষা দেওয়া হয়, সেজন্য কোথাও যুক্ত থাকা। এখন যেমন এখানে আছো, যে কোনো জায়গায় থাকতে পারো, যুক্ত থাকতে হবে, পড়তে হবে, এছাড়া আর কিছু বিকল্প নাই। আর কোচিং কোনোটাই ভালো না, কোনোটাই খারাপ না। তোমার লাভ হবে তুমি পড়াশোনার মধ্যে থাকবে, একটা পরিবেশের মধ্যে থাকবে, বিচ্ছিন্ন হবে না। আচ্ছা, এই ছিল পরিবেশ বিষয়ক কিছু সংস্থা। এর বাইরেও কিছু সংস্থা তুমি পেতে পারো, ওগুলো বই থেকে পড়বা। এবং এইখানে যেই টাইপ তথ্যগুলো দিলাম সেটা পেলে ওই টাইপ জিনিসই মনে রাখবা, কোনটা কোথায় গঠিত হয়েছে, কেন গঠিত হয়েছে এবং কি কাজ করে, এইটুক জিনিস জানলেই হইলো। আর এগুলা যেহেতু প্যাচ লাগবে, কে কি কাজ করে, বেশিরভাগ দেখবা নামের সাথে মিল আছে। নামের ফুল ফর্মটা যদি তুমি জানো, তার সাথে একটা মিল পাবা। তো এইবার আসি একটু পরবর্তীতে, একটু গুরুত্বপূর্ণ জিনিস আছে আমাদের কাছে। এই পরিবেশ বিষয়ক বিভিন্ন চুক্তি, এই চারটা থেকে কোশ্চেন হয়। এনটিআরসি তে কি আসবে জানি না, তবে প্রাইমারি এবং বিসিএস এ অহরহ হয়। কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল, কার্টাগোনা প্রোটোকল আর বাসেল কনভেনশন। এই জিনিসগুলো তোমরা, এই চারটা আমি আজকে এখানে আলোচনা করছি, এইটাই মোটামুটি আছে চুক্তি, এর মধ্যে থেকে এখনো কোশ্চেন। ওই যে একটু আগে পড়ে আসলাম না যে ইউএনএফসিসি, এই কপ, সেখানে আর কি এই যে কিয়োটো প্রোটোকলটা ওই খান থেকে গঠিত। আচ্ছা দেখি আমরা চারটা থেকে ধাপে ধাপে একটু পড়ি। এই তিনটা জিনিস মনে রাখবা যে কিয়োটো প্রোটোকল কোন পরীক্ষায় কি আসে তা তো বলা যায় না। বিসিএস এর এইটা আসবে না, স্বাক্ষরিত হয় কবে, কার্যকর কবে, বিসিএস এরকম আসবে না। বিসিএস হচ্ছে কি যত দিন যাচ্ছে তত ডিপে ঢুকতেছে। কিন্তু যদি তুমি এনটিআরসি এ দাও, সে করবে কি, ওই 2007 সালে একটা কোশ্চেন আসছে জব সলিউশনে, সেটা তুলে দিবে, মানে অ্যানালাইসিস এত করবে না। বিসিএস ফলো করে এই যে এইটা উদ্দেশ্য কি। আর অন্য অন্যটা দেখা যায় ওই যে বিগত কোশ্চেন থেকে একটা তুলে দেয়, কবে স্বাক্ষরিত হয়েছে, বাংলাদেশ কবে যুক্ত হয়, এরকম। তো আমি তিনটা এভাবে পয়েন্ট করছি, স্বাক্ষরিত কবে হয়, কার্যকর কবে থেকে হয়, এত সালে সেই চুক্তিটা স্বাক্ষর হয়, হয়ে 2005 সালে হচ্ছে কার্যকর হয়, আর বাংলাদেশ যোগ দিয়ে দেয় 2001 সালে। এর উদ্দেশ্য হচ্ছে বৈশ্বিক উষ্ণতা হ্রাস। আমার যেটা সমস্যা হতো, যখন আমি এমসিকিউ দাগাতে যেতাম, আসছে ধরো কিয়োটো প্রোটোকল, এই চারটা দিয়ে দিত উদ্দেশ্য চারটা। এখন চারটা দিলে তখন আমি কোশ্চেন করলে কনফিউজ হয়ে যেতাম, আচ্ছা কোনটা যেন বৈশ্বিক উষ্ণতা ছিল, কিয়োটো না মন্ট্রিল, কে কোনটা করে, মানে কোশ্চেন অপশন গুলো এমন ভাবে দেয় ব্যাস থেকে যায়। তো তোমার এইটা কেয়ারফুলি আর কি চারটা কম্পেয়ার করে পড়তে হবে কোনটার কি কাজ। তাহলে কিয়োটো প্রোটোকল হচ্ছে জাপানের কিয়োটো শহরে, সেখান থেকে বৈশ্বিক উষ্ণতা হ্রাস বা রোধ করা নিয়ে কাজ করে। এই যে জলবায়ু সম্মেলন যে হয়, রিও সম্মেলন যেটা আমরা বলি, সেই তৃতীয় বিশ্ব জলবায়ু, সেখান থেকে যে আমাদের ইয়ে হয় বিশ্ব জলবায়ু সম্মেলন, সেই সম্মেলনে জাপানের কিয়োটো শহরে এটা হয় আর কি। এরপর আছে মন্ট্রিল প্রোটোকল। কিয়োটো করে কি, বৈশ্বিক উষ্ণতা হ্রাস। মন্ট্রিল কিন্তু আবার করে ওজোন স্তর বিনষ্টকারী রাসায়নিক সহ অন্যান্য পদার্থের নিঃসরণ কমানো। কিরকম, যে আমাদের বায়ুমণ্ডলের একটা স্তর আছে ওজোন স্তর, সেটা আর কি আমাদের নিঃসরিত বিভিন্ন গ্যাস, দূষিত গ্যাস দিয়ে সেটা ক্ষয় হয়ে যাচ্ছে। ওইটা ক্ষয় হলে হবে কি, সূর্যের ক্ষতিকর রশ্মিগুলো প্রবেশ করবে, আমাদের রোগবালাই বাড়াবে, এটা একটা সমস্যা। কাজে ওজোন স্তরকে রক্ষা করতে হবে। ওজোন স্তর হচ্ছে অক্সিজেনের সংকেত কি, ও টু না, যারা অন্য ব্যাকগ্রাউন্ডের আছো, ও টু। ওজোনের সংকেত হচ্ছে O3, মানে অক্সিজেনই যে একটা রূপভেদ, সে হচ্ছে একটা লেয়ার করে আছে পৃথিবীর চারপাশে উপরে। তো সেই স্তরটা নষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের এসি ফ্রিজ থেকে নির্গত আরো কিছু কিছু আছে, সেগুলো ওই বিজ্ঞানে পড়াবে তোমাকে, যে ওজোন স্তর কোন কোন
জিনিসগুলো ক্ষয় করে ফেলতেছে, যেটা বিজ্ঞানে পড়ানো হবে। সেই ওজোন স্তর বিনষ্টকারী যে রাসায়নিক আছে সেগুলোর নিঃসরণ কমানো নিয়ে কাজ করে এটা। এটা হচ্ছে মন্ট্রিল, কানাডা। কোশ্চেন এরকম করে দিতে পারে যে মন্ট্রিল শহরটা কোথায়, কানাডায়। তারপর বলতে পারে যে মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য কি, এইটা। মন্ট্রিল প্রোটোকলে বাংলাদেশ যোগ দেয় কবে। আমি অল্প কিছু তথ্য রাখছি। অল্প কিছু তোমার মনে হইতে পারে, কিন্তু তুমি যখন সবগুলো পড়বা তখন কোনটার যে কি মনে থাকবে না। এই জন্য একটু সময় দিয়ে পড়তে হবে। তো এটা হচ্ছে কিয়োটো আর মন্ট্রিল প্রোটোকলের কাজ। একটা ওজোন স্তর বিনষ্টকারী রাসায়নিক দূষণ নিয়ন্ত্রণ করে, আর একটা হচ্ছে বৈশ্বিক উষ্ণতা হ্রাস। এইটাই এখন মানে প্রতিনিয়ত আপডেটেড একটা বিষয়, যে বৈশ্বিক উষ্ণতা আমাদের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় দিচ্ছে। সেটা বাংলাদেশের জন্য খুবই অ্যালার্মিং। আরো অন্য অনেক দেশের জন্য হয়, কিন্তু বাংলাদেশে মানুষ বেশি তো, বিপদে পড়ে যেতে হবে। আর একটা হচ্ছে কার্টাগোনা প্রোটোকল। এটার উচ্চারণ কিন্তু তোমরা কার্টা জেনা অনেক কিছু দেখতে পারো, কারণ ওই বিভিন্ন ভাষা থেকে কনভার্ট করো তো, এক এক জায়গায় এক একটা থাকবে। এটা হচ্ছে কার্টাগোনা হচ্ছে কলম্বিয়ার একটা জায়গা, স্থান কার্টাগোনা নামে। সেখানে 2000 সালে স্বাক্ষরিত হয়, 2003 সালে কার্যকর হয়, কিন্তু তার আগ দিয়েই বাংলাদেশ 2002 সালে যোগ করে। এটা হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক একটা চুক্তি। উদ্দেশ্যটা খেয়াল করবা, চারটার উদ্দেশ্যটা মনে রাখতে হবে ভালো মতো। আর বাসেল হচ্ছে সুইজারল্যান্ডের। সেইটার উদ্দেশ্য হচ্ছে ক্ষতিকর, বিপজ্জনক বজ্র বর্জ্য নিয়ন্ত্রণ করা। এটাও স্বাক্ষরিত হয় 1989 সালে, কার্যকর হয় 1992 সালে, এবং বাংলাদেশ আর কি 93 সালে যোগ দেয়। কারণ এই সালগুলা তোমরা যেভাবে এই সময়কালটা মনে রাখবা, সব কিন্তু কাছাকাছি। অত এক্স্যাক্টলি সাল মনে না রাখলেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উদ্দেশ্য, কে কোন উদ্দেশ্য কাজ করে। আর এই চারটা কিন্তু কনফিউজিং হবে। কার যে কোনটা মনে রাখতে পারবে না সেটা খেয়াল করবা, আর কোনটা কোন জায়গাতে বসে হয় এটা পড়বা। এখন এই পরিবেশ বিষয় নিয়ে কাজ করতে গিয়ে বিভিন্ন সংস্থা বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কার পেয়েছে। সে পুরস্কার থেকে কোশ্চেন আসে। আমি কয়েকটা জিনিস অ্যাড করলাম, যে কফি আনান জাতিসংঘের মহাসচিব ছিলেন এবং ইউনাইটেড নেশন শান্তিতে নোবেল পুরস্কার পায় 2001 সালে। এই পরিবেশ নিয়ে কাজ করলে সাধারণত শান্তিতে নোবেল পুরস্কার দেয়। এখন আমি কিছু পুরস্কার একত্র করে দিছি যাতে পড়তে সুবিধা হয়। জিমি কার্টার পায় 2002 সালে। শিরিন এবাদি পায় হচ্ছে 2003 সালে। ওই যে ওয়াঙ্গারি মাথায় একটু আগে পড়লাম না, কোন সংস্থা গঠন করলো, সে পায় 2004 সালে। আর এই আইএইএ, এই যে পরমাণু নিয়ে যে কাজ করে যে সংস্থাটা, সে এবং আল বারাদি 2005 সালে পায়। আমি আসলে সিরিয়ালে সাজাই নিছি, একত্রে পড়লে তোমাদের মনে রাখতে সুবিধা হবে যে কে কত সালে পায়। সিরিয়ালটা একটু মেনটেন করলে মনে রাখতে সুবিধা হবে। আর গ্রামীণ ব্যাংক আর ডক্টর মোহাম্মদ ইউনূস একত্রে আর কি 2006 সালে পায়। একটু আগে আইপিসিসি বললাম না, পরিবেশ বিষয়ক সংস্থা, সে আইপিসিসি আর অ্যালগোর, এটা একজন মানুষের নাম, সে 2007 সালে আর কি এই পুরস্কারটা পায়। তো এই তোমরা এইটুক আমি আলোচনা করে দিলাম, কিন্তু তোমরা যে কোনো বই থেকে এই টপিকটা পড়বা। মানে পরিবেশ বিষয়ক চুক্তি, আমরা একটু আগে যেটা পড়তেছিলাম, পরিবেশগত ইস্যু আর বিভিন্ন চুক্তি, যে কোনো একটা বই থেকে A to Z পড়বা। আমি যে এভাবে আলোচনা করলাম, তোমরা দেখবা যে বইতে অনেক কিছু লেখা আছে। এই যে যেই ইনফরমেশন গুলো দিলাম এইটুকু পড়লেই হবে শুধুমাত্র, যে এই টাইপ ইনফরমেশন গুলো দিয়ে পড়লেই হবে। এখন আমার টাইম আছে আর 6 মিনিট। তোমরা এটা পড়বা। এখন তোমাদের থেকে শুনি কেউ কিছু বলতে চাও কিনা।